শুরুতেই বলে নিচ্ছি যে আপনাদের কোকো আপু পিকনিকে গেছে। তো আবার কেউ কোকো আপু কই চিল্লে আমার মাথাটা নষ্ট করেন না ভাই। তো এখন গল্পে ফেরা যাক। বর্তমান আমার অবস্থা সিলেটের একটা রিসোর্টে। কয়েকদিন হলো চা বাগানে ঘেরা একটা রিসোর্টে এসে উঠেছি বন্ধুদের সাথে। অনেক দিন বেরোনো হয় না, তাই এবার একটু দূরেই বেরিয়েছি। বন্ধুদের সাথে মাঝে মধ্যে এরকম ট্যুর দেওয়া হয়, কিন্তু গত 6 মাসে অফিসের কাজের ব্যস্ততায় একদম বেরোনো হয়নি। তাই হঠাৎ কয়েকদিন আগেই কোনো প্ল্যান ছাড়াই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই মিলে বসে আড্ডা দিয়েছিলাম। আশেপাশে অনেক লোকজনের সমাগম আছে। একটা টিলার মতো জায়গায় বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এরই মাঝে কিছুটা দূরে রাস্তার ধারে খেয়াল করলাম বেশ হট্টগোল চলছে। বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, শোন, ওইদিকে কিছু একটা চলছে, চল তো গিয়ে দেখি। যা হবার হয়েছে, যাদের ঝামেলা হয়েছে ওরা বুঝে নিবে। তোর এত আগ্রহ কিসের সব বিষয়ে? কি বলিস? কেউ তো বিপদেও পড়তে পারে, বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। এখানে ঘুরতে এসেছি, সেখানেও যদি বিপদে পড়িস তাহলে কেমন হবে বল? এমন কেন হবে? আর বিপদে কেন পড়তে যাব? তা নয় তো কি, উপকার করতে গেলে বিপদে পড়তে হয় সেটা জানিস না? তাছাড়া কার সাথে গিয়ে ঝামেলায় জড়াবি, শেষে সবাইকে ঝামেলায় পড়তে হবে। শোন, ঝামেলা হলে হবে, কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করবই। এতে যদি বিপদে পড়তে হয় তা পড়ব। তোর যা ভালো মনে হয় কর, আমাদের এর মধ্যে জড়াবি না, বেশ? ঈশান ওদের কথায় তোয়াক্কা না করে উঠে ঈশান এবার রাস্তার ধারে আসতেই খেয়াল করলো কয়েকজন বখাটে মতো ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। এরকম কিছু দেখে ঈশান বেশ খানিকটা অবাক হলো, কারণ চারপাশে এত লোক থাকার পরও একটা মেয়েকে কয়েকজন বখাটে ছেলে ঘিরে রেখেছে, আর কেউ তাকে হেল্পও করছে না। ঈশান এবার তাড়াহুড়ো করে গিয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে মেয়েটার সামনাসামনি এসে দাঁড়ালো। ছেলেগুলো ঈশানের দিকে রাগী চোখে তাকাতেই ঈশান বলতে লাগলো, এই যে ভাই, সে তখন থেকে দেখছি ওনাকে ডিস্টার্ব করছেন। কি সমস্যা আপনাদের? আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মেয়েদেরকে ডিস্টার্ব করলে সেটাতে কখনো পুরুষত্ব প্রকাশ পায় না, উল্টো কাপুরুষের পরিচয় দেওয়া হয়। এই যে হিরো, তখন থেকে দেখছি ফটর ফটর করছিস। এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর খবর আছে। দেখ ভাই, আমি কোনো ঝামেলা চাইছি না, তাই এখানে কোনো ঝামেলা না করে ওখানে ওনাকে ছেড়ে দিয়ে এখান থেকে কেটে পড়। আমরাও তোকে সহজ করেই বলছি, এই মালটা আমাদের, ওকে ছেড়ে দিয়ে এখান থেকে ফোট, না হলে কিন্তু তোর। মেয়েটার সম্পর্কে বাজে কথা শোনার সাথে সাথে ঈশান কষিয়ে সামনে থাকা ছেলেটার মুখে একটা ঘুষি মারল। ছেলেটা পিছিয়ে যেতেই এবার পাশে থাকা ছেলেটা যখনই ঈশানের দিকে হাত তুলতে নিবে, তখনই ও ছেলেটার মিডল পয়েন্ট বরাবর একটা লাথি মারল। ছেলেগুলো সেখান থেকে দৌড়ে পালালো, কারণ আশেপাশের কয়েকজন লোক এগিয়ে আসতেই ওরা বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে চলে গেল। এবার ঈশান পিছনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে শুধু মেয়ে বললে ভুল হবে, এ তো সাক্ষাৎ পরী। মেয়েটাকে দেখে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘোর কাটতে ঈশান খেয়াল করলো মেয়েটা ফুঁপিয়ে উঠেছে। ঈশান মেয়েটার পা থেকে মাথা অবধি দেখে বুঝতে পারলো মেয়েটা কোনো বড়লোক পরিবারের হবে। কিন্তু এই অবস্থা কেন? আর মেয়েটা এখানে একাকী কি করছে? দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। ঈশান ওকে শান্ত করার জন্য বলতে শুরু করলো, এই যে মিস, কান্নাকাটি করবেন না। আমাকে বলুন কি হয়েছে? আপনি কোথায় এসেছিলেন? এখানে একা কেন? আর আপনার সাথে আর কেউ নেই নাকি পথ হারিয়ে ফেলেছেন? আমাকে বলুন। কান্নাকাটির ফলে মেয়েটা কোনো কথা বলতে পারছে না। ঈশানের বন্ধুরা এসে ওদের আশেপাশে দাঁড়াতেই মেয়েটা আবারও ভয় পেতে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, ভয় নেই, ওরা আমার বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। এবার মেহেদি ওদের বাকি বন্ধুদের নিয়ে একটু দূরে যেতেই ঈশান বলতে লাগলো, আপনি ভয় পাবেন না। আমাকে বলুন আপনি এখানে কোথা থেকে এসেছেন? আপনার আব্বু আম্মু কিংবা কোথায় আছে? আমাকে বলুন, না হলে তাদের কারো নাম্বার দিন, আমি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে আপনাকে পৌঁছে দেব। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ঈশান ওকে বারবার জিজ্ঞেস করতে মেয়েটা কিছু বলে ওঠার আগেই কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে যেতে নিলেই ঈশান মেয়েটাকে দুহাতে ধরে ফেলল। সাথে সাথে মেয়েটা ওর বুকে ঢলে পড়ল। ঈশান কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে কোলে ওঠালো।
ঈশানের বন্ধুরা কিছু বলতে যাবে তার আগেই ঈশান রিসর্টের দিকে হাঁটা ধরল। ওর বন্ধুরা এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কোথায় যাচ্ছে। তখন ঈশান বলতে লাগলো, এই মুহূর্তে কি মেয়েটাকে রাস্তায় ফেলে যাব নাকি? আশপাশে কোনো হসপিটাল আছে দেখতে পাচ্ছিস? আগে মেয়েটাকে সুস্থ করতে হবে, তারপর না হয় বাসায় পৌঁছে দিব। ঈশানের এরকম তারা কথা শুনে ঈশানের বন্ধুরা রিয়াক্ট করে বলতে লাগলো, এই মেয়েটাকে এখন রিসোর্টে নিয়ে গেলে সবাই কি বলবে? আর এসব জানাজানি হয়ে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে। একটা মেয়েকে নিয়ে এতগুলো ছেলের মাঝে তুই। তোদের যদি এতই সমস্যা থাকে তাহলে বল, আমিও কি নিয়ে বাসায় চলে যাব। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাইছি না এসব বিষয়ে। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে হেল্প না করে উল্টো তাকে রাস্তায় ফেলে যাওয়ার কথা বলছিস? তুই বুঝতে চাইছিস না এসব ঝামেলার মধ্যে জড়ানোর কি দরকার বলতো? কোনো ঝামেলা হবে না, আমি ওকে নিয়ে রিসোর্টে যাচ্ছি। তোদের ইচ্ছা হলে আয়, না হলে বসে থাক। ঈশান মেয়েটাকে নিয়ে রিসর্টে আসলো। এবার রিসর্টের রিসেপশনে জিজ্ঞেস করতেই ঈশান উপায় না পেয়ে লোকটাকে বলল মেয়েটা ওর বউ। ঈশান মেয়েটাকে সরাসরি রুমে নিয়ে আসলো। তারপর বিছানায় শুইয়ে দিয়ে পানি এনে চোখে মুখে পানি ঝাপটা দিতেই কিছুক্ষণ বাদে মেয়েটা পিটপিট করে তাকালো। ঈশান মেয়েটাকে মুখের দুপাশে হাত দিয়ে একটু আঘাত করে বলতে লাগলো, এই যে, আপনি ঠিক আছেন? কোথা থেকে এসেছেন এখানে? আর ওরা কারা? আপনাকে এরকম ডিস্টার্ব করছিল কেন? কিছু তো একটা বলেন। এবার মেয়েটা আশেপাশে তাকিয়ে নিজেকে একটা আবদ্ধ ঘরের মধ্যে দেখে তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা ভেবেই চিৎকার দিয়ে কান্না করে উঠে ঈশানকে ঝাপটে জড়িয়ে ধরল। এমন কিছুর জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটার মাথায় আলতো করে হাত দিয়ে ওকে শান্ত করার জন্য বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, কান্না করতে হবে না। আমাকে বলুন কি হয়েছিল, আমি আপনাকে সাহায্য করব। মেয়েটা আবারও কান্না করতে করতে তারপর আবার ওর বুকের মধ্যে জ্ঞান হারালো। এবার ঈশানের প্রচুর পরিমাণে ভয় করতে লাগলো, কারণ মেয়েটার কি হয়েছে যার জন্য বারবার জ্ঞান হারাচ্ছে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে কোনো বড়লোকের আদুরে মেয়ে। আশেপাশে খোঁজ করার জন্য ঈশান মেয়েটাকে রুমের মধ্যে আটকে রেখে বেরোলো, কিন্তু কেউ তেমন কিছু বলতে পারল না। অনেক খোঁজ করার পরও কেউ ওকে কোনো তথ্য দিতে পারল না। ঈশান রুমে এসে বসে রইল। মেয়েটা চুপচাপ ঘুমোচ্ছে। কি সুন্দর মায়াবী মুখখানি, দেখতে একদম আফসারির মতো। এর মাঝে বন্ধুরা এসে ওকে বারবার বলতে লাগলো মেয়েটাকে পুলিশের কাছে দিয়ে দিতে, কিন্তু ঈশান এইসব কিছু করতে নারাজ। যদি কোনো বিপদ হয় কথাগুলো ভাবতেই এবার ঈশান বন্ধুদের সাথে বেশ খানিকটা রাগারাগি করলো। তখন শুভ বলতে লাগলো, তুই বুঝতে পারছিস না মেয়েটার জন্য বড় কোনো ঝামেলা হতে পারে, কিংবা তোকে ট্র্যাপে ফেলার জন্য প্ল্যানিংও হতে পারে। খামাখা এরকম একটা ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছিস। যদি কোনো সমস্যা হয় তাহলে তো সবাইকে বিপদে পড়তে হবে। তোদের আমাকে নিয়ে সমস্যা নাকি ওই মেয়েটাকে নিয়ে সমস্যা বলতো? তাহলে আমি ওকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি। ঈশানের বন্ধুরা আর কোনো কথা বলল না, কিন্তু সন্ধ্যার মুখেই ঘটল আরেক বিপত্তি। কিছু গুন্ডা মতো ছেলে এসে ওদের খোঁজ করতে লাগলো। তারপর ওদের রিসর্টের সামনে এসে বেশ চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওদেরকে রিসর্ট থেকে বেরোতে বলতে লাগলো, কিন্তু কেউ বেরোলো না। ঈশান উপায় না পেয়ে পুলিশে ফোন করলো। পুলিশ আসলেই ছেলেগুলো পালালো। ঈশান আর পুলিশকে তেমন কোনো তথ্য দিল না, বলল ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল, ছেলেগুলোর তাই এখানে এসেছিল। কিন্তু একবারও বলল না যে একটা মেয়ের জন্য এরকম ঝামেলা হচ্ছে। এবার বন্ধুরা ওর দিকে রাগি চোখে তাকাতে ঈশান বলতে লাগলো, আমি বুঝতে পারছি তোদের সমস্যা হচ্ছে ওর জন্য, তাই না? আমার মনটা তোদের মতো অতটাও কঠিন নয়। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে এভাবে মাঝ রাস্তায় ফিরে যাওয়াটা উচিত হবে না। ও কিছু বলতেও পারছে না, কয়েকবার করে জ্ঞান হারিয়েছে। আমি কোথায় যাব, ওকে নিয়ে কি করব সেটাও বুঝতে পারছি না। সত্যি করে বলতো, মেয়েটাকে তুই আগে থেকে চিনিস নাকি ওকে তোর পছন্দ হয়েছে যার জন্য এরকম করে হেল্প করতে লেগে পড়েছিস? ওকে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমি পেয়েছি তাতে এসব কথা ভাবার কোনো প্রশ্নই আসে না। তোরা কী সব আজে বাজে বলছিস? ওকে আমার পছন্দ হবে কেন? মেয়েটা একটা বিপদে পড়েছে, তাকে পছন্দ না হওয়া বা হওয়ার তেমন তো কোনো সময় বা সুযোগ এই মুহূর্তে আছে বলতো?
সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে থাকলে তো ওই ছেলেগুলো আবার আসবে। তাই বলছি তুই ওকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যা। আমিও সেটাই ভাবছি। আচ্ছা শোন, আমি ওকে নিয়ে এক্ষুনি বেরোবো। তোরা পারলে একটু খোঁজ খবর নিস ওর সম্পর্কে। কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবি। আমি ওর আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে ওকে বাসায় পৌঁছে দেব। কথাগুলো বলেই ঈশান ব্যাগটা কাঁধে নিল, তারপর মেয়েটাকে কোলে ওঠালো। ওর মাঝখানে বন্ধুদের বলতেই ওরা একটা গাড়ি ডেকে দিয়েছে ঈশানের জন্য। ওরা যেন ঈশান এখান থেকে তাড়াতে পারলেই বাঁচে। ঈশান মনে মনে ভাবছে, হাই রে বন্ধু, সামান্য একটু বিপদে পড়েছে বলে কি মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে চলে যেতে চাইবে? অথচ ওদের গার্লফ্রেন্ড হলে হয়তো এরকমটা করার কথা চিন্তাই করতো না। ফেরার সময় ঈশান কারোর সাথে তেমন কোনো কথা বলল না। মেয়েটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে ড্রাইভারকে চালাতে বলে মেয়েটার পাশেই বসে বেরিয়ে পড়ল। বাসায় আসার পথে ফোন করে ঈশান আম্মুকে সবটাই জানিয়েছে। আম্মু সব শোনার পর বলল মেয়েটাকে নিয়ে বাসায় আসতে। ঈশান পরবর্তীতে কি করবে সেটা জানে না, আবার কোনো বিপদ হবে কি না সেটাও বুঝতে পারছে না। তবে এতটুকু জানে মেয়েটাকে ওর হেল্প করতে হবে। তারপর আর কি। রাতভর জার্নি করার পর সকালবেলা যখন বাসায় পৌঁছালো, কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু জিজ্ঞেস না করে দরজা থেকে সরে দাঁড়ালো। ঈশান রুমের দিকে যেতে নিলে আম্মু বলতে লাগলো, আব্বু, ওকে তুমি গেস্ট রুমে দিয়ে আসো। রুমটা আমি পরিষ্কার করে রেখেছি, আর ডক্টর ডেকে দিয়েছি তোমরা শহরে পৌঁছানোর পরপরই। তোমার আব্বুকেও সবটা বলেছি এই বিষয়ে। ঈশান এবার হাঁপ ছেড়ে বাঁচল, কারণ আব্বু এসব নিয়ে হাজারটা প্রশ্ন করত, আর ওকে সন্দেহ করলে তখন কি বলতো ভেবেই মন থেকে ভয়টা কেটে গেল। ঈশান মেয়েটাকে গেস্ট রুমের দিকে নিয়ে গিয়ে ওকে বেডে শুয়ে দিল। মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর রুমের দিকে চলে গেল। এরই মাঝে ডক্টর আসতেই মেয়েটাকে চেক আপ করতে লাগলো। ঈশান ফ্রেশ হয়ে এসে ডক্টরকে দেখে বলল, ডক্টর, কেমন কি দেখছেন? ওর কোনো সমস্যা হয়েছে নাকি কোথাও কোনো আঘাত পেয়েছে? এসব কিছু না, তবে বেশ ভয় পেয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকক্ষণ যাবৎ কিছু খায়নি। ওনাকে জ্ঞান ফেরার সাথে সাথে কিছু খাইয়ে দিবেন, আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিবেন। হাতে পায়ের কয়েক জায়গায় একটু আঘাত পেয়েছে, মেডিসিনগুলো খাইয়ে দিলেই দেখবেন ঠিক হয়ে গেছে। ডক্টর বেরিয়ে যেতে এবার আম্মু ঈশানকে বলতে লাগলেন, আচ্ছা আব্বু, রিসোর্টের আশেপাশে কোথাও খোঁজ নিয়েছিলে? সেখান থেকেও তো ওর সম্পর্কে কিছু জানতে পারতে। তোমার বন্ধুদেরও তো একটু বলতে পারতে মেয়েটার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে। ওরা আমি ওখান থেকে চলে আসাতে বেঁচে গেছে আম্মু। ওরা ওই মেয়েটাকে সাহায্য করতে চাইছিল না। তার উপরে কালকে সন্ধ্যায় যাদের কাছ থেকে আমি মেয়েটাকে বাঁচিয়েছিলাম তারা রিসোর্টে এসে হট্টগোল করেছিল। তাই তো ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম। আগে ওকে সুস্থ করতে হবে, তারপর না হয় ওর বাসার সম্পর্কে জানা যাবে। আম্মু আর কিছু বলল না। ঈশান গিয়ে নাস্তা করে নিল, একটু ঘুমানো প্রয়োজন। রুমে গিয়ে শুয়ে পড়ল। দুপুরের দিকে যখন ঘুম ভাঙলো তখন উঠে ফ্রেশ হয়ে নিল। মেয়েটার কথা মনে হতেই তাড়াহুড়ো করে গেস্ট রুমে আসলো। সেখানে মেয়েটাকে না পেয়ে আব্বু আম্মুর রুমের সামনে আসতেই দেখে মেয়েটা বেডে বসে আছে। তার মানে ওর জ্ঞান ফিরেছে। মেয়েটাকে নিজ হাতে আম্মু খাইয়ে দিচ্ছে, আর মেয়েটাও কেমন চুপচাপ করে বসে খাচ্ছে। এবার ঈশান রুমে ঢুকে মেয়েটার থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। মেয়েটা একবার ওর দিকে তাকালো, তখন ঈশান বলতে লাগলো, আব্বু, ওনার নামটা কিছুই জানতে পেরেছো? ঈশানের কথাতে আম্মু মুচকি হাসলো, বলল, তানিশা আক্তার মায়া, সিলেটের মেন শহরে ওর বাসা। তবে একটু ঝামেলার কারণে কয়েকদিন আগেই ওখানে এসেছিল ওই ছেলেগুলোর থেকে লুকিয়ে। কিন্তু ওখানে এসেও ঝামেলায় পড়েছে মেয়েটা। আর ওই ছেলেগুলোকে যে দেখেছ, ওর মায়ের আব্বুর বন্ধুর ছেলের গুন্ডা। মায়ের সাথে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল ছেলেটা বেশি ভালো নয়। বিয়ের কিছুদিন আগে ওরা যখন জানতে পারে তখন বিয়েটা ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করলে ছেলে এবং তার পরিবার প্রচুর পরিমাণে রেগে যায়। তারপর জোর করে মায়াকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলেও সেখান থেকে পালিয়ে আসে। ছেলেটা ওকে ছাড়েনি, কারণ ওর আব্বুর টাকা পয়সা আর সম্পদ
হাতানোটাই ছিল ছেলেটার মূল লক্ষ্য, তাই ওকে ধাওয়া করেছিল। মায়াকে জোর করে বিয়ে করার চেষ্টা করছিল, এমনকি ওর সাথে বাজে কিছু করারও চেষ্টা করেছিল। মেয়েটা পালিয়ে আসে। তারপর যখন কালকে রিসোর্টে এসে ওকে গুন্ডাগুলো খুঁজে পায়, তখনও মায়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেগুলো ওকে ধরে ফেলে। সে সময় তুমি এসে ওকে বাঁচিয়ে দিয়েছো। থ্যাঙ্কস আল্লাহ, অন্তত জানতে তো পারা গেল ওনার সম্পর্কে। যাই হোক, আপনি ভয় পাবেন না। আপনার আব্বুর বন্ধু ছেলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা, আপনার আব্বু কিংবা আপনার পরিবারের সবাই সেভ আছে তো? কারণ আমি এর একটা ব্যবস্থা নিব। মেয়েটা খাচ্ছে আর তুমি এর মধ্যেই এসব প্রশ্ন করছো? ওকে ওকে, আপনি কোনো টেনশন নেবেন না, আমরা আছি আপনার জন্য, চিন্তা করতে হবে না। আপনার আব্বু আম্মুর কিংবা আপনার ক্ষতি হতে আমি দেব না। ঈশান চলে যেতে নিয়েও আবারও ফিরে আসলো। মেয়েটা কেমন অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান আবারও বলল, আর হ্যাঁ, আপনাকে সিলেটে রেখে আসাটা সঠিক মনে করিনি ভেবেই এখানে নিয়ে আসি। কাল সন্ধ্যায় ওই গুন্ডাগুলো এসে আপনাকে খুঁজেছিল, তাই আপনাকে ওখান থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। তবে ভয় পাবেন না, আপনার সাথে বাজে কিছু হয়নি, আর আমি আপনার কোনো ক্ষতি হতে দিইনি। আমি একজন আদর্শ মায়ের সন্তান, যে কিনা আমাকে শিখিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়াতে। আপনি নিশ্চিন্তে এই মায়ের কাছে থাকতে পারেন, ওরা আর কোনো ক্ষতি আপনার করতে পারবে না। আমি আপনাকে যথাযথ হেল্প করব। আমার আব্বুকে দেশের আনাচে কানাচে সব জায়গায় চেনা, আপনি ভয় পাবেন না। আপনার আব্বুর নাম ঠিকানা আস্তে আস্তে বলবেন, আমি আম্মুর থেকে জেনে নেব। যতই না সমস্যার সমাধান হচ্ছে, আমরাই আপনাকে এখান থেকে ছাড়বো না। ব্যাপার কি বলতো? ওর বিষয়ে তোমার এত আগ্রহ কেন? হ্যাঁ চোখ, সুন্দরী বলে যে এমন বলছি তা কিন্তু নয়। আম্মু ওনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি ঠিক একই কাজ করতাম। এসব বলো না তো। আপনি আম্মুর হাতে খান, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি হয়তো আমার সামনে খেতে লজ্জা পাচ্ছেন। ঈশান বাইরে চলে আসলো। তারপর খাওয়া দাওয়া করে বন্ধুদের ফোন করে জানতে চাইলো ওই ছেলেগুলো আর কোনো ঝামেলা করেছিল কিনা, কিন্তু না, ওরা ওখানে আসেনি। দুদিন পরে ঈশানের বন্ধুরা রওনা দিবে। ঈশান ওদের সাথে আর যোগাযোগ করলো না, কারণ ওরা যে পরিমাণে ঈশানের সাথে ওই মেয়েটাকে নিয়ে সিন ক্রিয়েট করেছে, তাতে ঈশানের খুব বেশি রাগ হয়েছিল। মেয়েটা ছিল বিধায় কিছু বলতেও পারেনি। একটা আননোন মেয়ের জন্য বন্ধুদের সাথে ঝামেলা করবে, তাই ওদের সাথে রাগারাগি করেনি। তবে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছে, ওরা শহরে ফিরুক, তারপর ওদের ব্যবস্থা করবে। ঈশান সন্ধ্যার মুখেই বাসায় আসলো। মেয়েটার কোনো কাপড় চোপড় নেই। শপিং মল থেকে সেগুলো এনে তারপর আম্মুর রুমে আসতেই খেয়াল করলো দুজনে বসে গল্প করছে। ঈশান এসে ব্যাগগুলো রাখতেই আম্মু বলল, এগুলো কি আব্বু? বাসায় নতুন মেহমান এসেছে, তার তো চেঞ্জ করার মতো এখানে কিছুই নেই। আর কয়দিন এখানে থাকতে হবে তারও তো ঠিক নেই। আম্মু ওনার ড্রেসগুলো পছন্দ হয় কিনা দেখো তো। আম্মু এবার প্যাকেট থেকে খুলে ড্রেসগুলো দেখতে লাগলো। ড্রেসগুলো বেশ দামি আর সুন্দর, দেখতেই বোঝা যাচ্ছে ছেলের পছন্দ আছে বলতেই হবে। যে কোনো মেয়ে ড্রেসগুলো দেখে পছন্দ করবে। কয়েকটা থ্রি পিস আর কয়েকটা শাড়ি এবার মেয়েটার সামনে দিতে ঈশান রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে আবারও ফিরে এসে একটা প্যাকেট মেয়েটার সামনে রেখে দিয়ে বলতে লাগলো, এর মধ্যে কিছু চকলেট আর চিপস আছে, এগুলো আপনার জন্য এনেছিলাম। আপনার পছন্দের কিনা যায় না, তবে মেয়েরা এগুলোই বেশ পছন্দ করে। মেয়েটাকে নিয়ে ঈশানের একটু বড্ড বেশি আগ্রহ। মেয়েটাকে দেখতেও ভীষণ মিষ্টি, তার উপর একদম বাচ্চা সুলভ আচরণ। ঈশান আসার পর থেকেই দেখছে ওর আম্মুর কাছ থেকে একদম সরছে না, আর মামনি বলে ডাকছে মেয়েটা। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। আম্মু একটু মুচকি হেসে প্যাকেটটা খুলে তারপর ওর হাতে একটা চকলেট ধরিয়ে দিল। মেয়েটাও খেতে শুরু করলো। এমন করেই দিনটা কেটে গেল। পরদিন যখন ঈশান ঘুম থেকে উঠে বাইরে আসলো, হঠাৎ করে কেউ একজন এসে ওর বুকে আছড়ে পড়ল। এমন কিছু দেখে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর টাল সামলাতে না পেরে সামনে থাকা ব্যক্তি পড়ে যেতে নিলেই ঈশান সাথে সাথে দু হাতে তাকে আগলে ধরল। সামনে থাকা ব্যক্তি ঈশানের বুকের সাথে মিশে গেল। ঈশানের বুঝতে বাকি নেই এ আর কেউ নয়, মায়া।
কারণ মেয়েটার নরম কোমল শরীরের সাথে স্পর্শ হতেই ঈশানের বোধগম্য হলো আম্মু বাদে বাসায় কোনো মেয়ে নেই, আর যে আছে সে ছাড়া কেউ এমন তিরিং বিরিং করার কথা নয়। কথাগুলো ভেবেই ঈশান মুচকি হাসল। তারপর মেয়েটাকে আলতো করে ছাড়িয়ে নিতেই খেয়াল করলো মায়া ভয়ে কাঁপছে। ঈশান ওকে সোজা করে দাঁড় করালো। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে। এই মুহূর্তে এরকম অবস্থায় অন্য কোনো ছেলেকে দেখলে হয়তো নিশ্চয়ই কন্ট্রোললেস হয়ে যেত। ঈশান নিজেকে সামলে নিল। মেয়েটার হাত ধরে এনে ওকে সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি দিয়ে বলল, আপনি কি বাসায় এরকম ফিরিং বিরিং করতে থাকেন নাকি সবসময়? আর একটু হলেই তো কোমর ভেঙে যেত, আমাকেও নিয়ে পড়তেন সাথে। ঈশানের কথাতে মায়ের হুঁশ ফিরল। সামনের দিকে তাকিয়ে দেখলো ঈশান এক গ্লাস পানি ধরে আছে। মায়া সেটা নিয়ে ডক করে খেয়ে নিল। এরই মাঝে আম্মু এসে বলতে লাগলো, কি হয়েছে মামনি? পরে টরে গেছিলে নাকি? না, পড়ে যাচ্ছিল আর কি। আম্মু, তোমার মামনি তিরিং বিরিং করে লাফালাফি করার অভ্যাস আছে দেখছি। ছোটদের মতো এত লাফালাফি করলে হয়? দুদিন পরে ওনার বাচ্চায় লাফালাফি করবে, আর এখন কি না? আম্মু একটু রাগী চোখে ঈশানের দিকে তাকাতেই ঈশান দুহাত উঁচু করে বলল, ঠিক আছে ঠিক আছে, তোমরা মা মেয়ে থাকো, আমি গেলাম। পরদিন ঈশান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারপর অফিস থেকে যখন বাসায় আসলো, ডাইনিংয়ে আসতেই দেখে আম্মু মায়া চুল বেঁধে দিচ্ছে। মেয়েটার চুলগুলো একদম কোমর ছাড়িয়ে। মেয়েটা সোফা থেকে নিচে বসে আছে আর আম্মু ওর মাথায় তেল দিচ্ছে। হাজারটা কথা বলছে মায়া। আম্মুর সামনে এসে দাঁড়াতেই মায়া বুকের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে মাথা নিচু করে ফেললো। তখন ঈশান বলল, আম্মু, ওনার আব্বু আম্মুর সম্পর্কে কিছু জানতে পেরেছো? কিংবা ওনাদের কারো নম্বর দিয়েছে উনি? না, এরকম কিছু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা শোনো, আজকে তোমার আব্বু মাঝরাতের দিকে বাসায় ফিরবে বলেছে। আমি মায়ের সাথে কথা বলি আর মায়ার থেকে জেনে নেব সবটা। কি বলো মামনি? মায়া মাথাটা নিচু করে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান চলে যেতে নিয়েও ফিরে আসলো। তারপর একটা আইসক্রিমের প্যাকেট মায়ের দিকে এগিয়ে দিল। এমন কিছু দেখে মায়া শায়লা বেগমের দিকে ফিরে তাকালো। তারপর আবারও ঈশানের দিকে তাকালে ছেলেটা বলল, কি হলো, নিন। মেয়েটা এবার ঈশানের হাত থেকে আইসক্রিমের প্যাকেটটা নিয়ে খুলতে আরম্ভ করলো। এরই মাঝে আম্মু বলল, চকলেট আইসক্রিম এত পছন্দ তোমার মামনি? হ্যাঁ, আব্বু আম্মু তো আমাকে এগুলোই এনে দেয়। আমার তো এগুলোই খেতে ইচ্ছা করে। ঠিক আছে, আমি বলে দেব আমার ছেলেকে এখন থেকে তোমাকে এগুলো এনে দিবে, কেমন? ঈশান সন্ধ্যার মুখে আম্মুর রুমে আসলো। খেয়াল করলো আম্মু নেই, কিন্তু মায়া রুমের মধ্যে পায়চারি করছে। ঈশান ভিতরে আসতেই মায়া ওর দিকে একবার তাকিয়ে দৌড়ে তারপর ব্যালকনির দিকে চলে গেল। মেয়েটা ওকে দেখে কেমন লজ্জা পাচ্ছে। ঈশান কিছুক্ষণের জন্য চুপ করে থেকে ব্যালকনিতে এসে মায়ের পাশে দাঁড়াতেই মেয়েটা কেমন যেন ইতস্তত করতে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, মায়া, কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? আমি কোনো ভুল করেছি যার জন্য এড়িয়ে যাচ্ছেন? আমাকে বলুন, কি হয়েছে মায়া? না মানে আসলে কালকের ওই বিষয়টা। কালকের কোনো বিষয়ে কথা বলছেন আপনি? কালকে মায়া ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সে বিষয়টা নিয়ে কেমন করে যেন চুপচাপ হয়ে আছে। এবার ঈশান মায়াকে নিজের দিকে ফেরালো, বলল, এই সামান্য বিষয় নিয়ে এত লজ্জা পেতে হবে না। আপনার যদি আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকে তাহলে বলবেন। আমি আপনার রুমে কিংবা আপনি যখন একা রুমে থাকেন তখন আপনার কাছে আসবো না। কালকে আপনার উপর। না না, আপনি এরকম কেন বলছেন? আপনাদের বাসায় আপনি আসবেন না কেন? আমি কয়েকটা দিনের অতিথি, আজ বাদে কাল তো চলে যাব। ঈশান কিছু একটা ভাবলো, মুচকি হেসে মায়ের সামনাসামনি আসলো। মায়া কিছুটা ভরকে গেল। ঈশান মায়ের মুখের সামনাসামনি মুখটা এনে মুচকি হাসলো। মায়ের সরে যেতে নিয়ে ঈশান দুহাতে ওকে ব্যালকনির রেলিংয়ে আটকে ধরলো। সাথে সাথে মায়া হকচকিয়ে গেল। তখন ঈশান বলল, পার্মানেন্ট থেকে গেলে হয় না? আমি কি চেষ্টা করতে পারি মায়া? ঈশানের এই কথাগুলো শায়লা বেগম রুমের বাহির থেকে শুনে ফেলল আর সাথে সাথে মুচকি হাসলো। উনি সবে মাত্র রুমে ঢুকেছিল, কিন্তু ঈশানের এরকম কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে গেছে। মায়া লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। ঈশানও থুতনি ধরে উঁচু করে বলতে লাগলো,
আমি কিন্তু অতটা বাজে ছেলে নই মায়া, আপনি যতটা ভাবছেন। আপনার কাছে আসার একটাই কারণ যে আপনার থেকে সবটা জানতে চাইছি। আমি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনি যত খুশি এখানে থাকতে পারেন। আপনি চাইলে কিন্তু আমি পার্মানেন্ট থাকার ব্যবস্থাও করতে পারি। আপনার মামনি কিন্তু এক পায়ে রাজি হয়ে যাবে আপনার জন্য। ঈশানের কথাগুলো মায়া বুঝতে পারল, যার জন্য লজ্জায় আমতা আমতা করতে লাগলো। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে। মেয়েটা নিজের হাতগুলো মোচড়াতে লাগলো। তখন ঈশান ওকে ছেড়ে দিল। তারপর ওর মুখের উপর এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিতেই মায়া কেমন যেন কেঁপে উঠল। ঈশান আবারও ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, লজ্জা পেলে কিন্তু দারুণ লাগে আপনাকে মায়া। মেয়েটা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে রুমের বাইরে চলে গেল। এবার ঈশান রুমে এসে আম্মুকে দেখে মাথা চুলকাতে লাগলো। বাইরে চলে যেতে নিলেই আম্মু বলল, মায়াকে ভালো লাগে তোমার আব্বু? এতক্ষণ মায়া লজ্জা পাচ্ছিল, এবার আম্মুর কথাতে ঈশান লজ্জা পেল। আম্মু সবটা শুনে ফেলবে কিংবা কখনো আম্মুর সামনাসামনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে সেটা ঈশান ভাবতেও পারেনি। আম্মুর কথাতে ঈশান মাথা চুলকাতে লাগলো। আম্মু একটু মুচকি হেসে বলতে লাগলো, তুমি যদি বলো সত্যি সত্যি কিন্তু মায়াকে এখানে পার্মানেন্টলি রেখে দেওয়ার চেষ্টা করতে পারি আব্বু। ঈশান এবার মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যেতেই ভদ্রমহিলা ছেলের উত্তর পেয়ে গেল। ঈশানের কারোর সাথে রিলেশন নেই, উনি সেটা খুব ভালো করেই জানেন। গত 2 বছর আগেই ঈশানের একটা রিলেশন ছিল। মেয়েটা ঈশানকে সবসময় মিথ্যা বলে টাকা পয়সা হাতাতো। ছেলেটার লাইফটাকে পুরো হেল করে তুলেছিল, কারণ মেয়েটা টাকা পয়সা খাওয়ার জন্য ঈশানের লাইফে এসেছিল। ঈশান যখন জানতে পারে মেয়েটার আরও কয়েকটা ছেলের সাথে রিলেশন আছে, তখন ঈশান খানিকটা ভেঙে পড়েছিল। তারপর মেয়েটার সাথে ব্রেকআপ করেছিল ঠিকই, কিন্তু এই বিষয়টা মানতে পারছিল না। মেয়েটার সাথে ব্রেকআপ করার পর কিছুদিন এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছিল। তারপর আস্তে আস্তে আম্মুর আপুর কথা ভেবে নিজেকে ঠিক করে নিয়েছিল। ছেলের লাইফে দ্বিতীয়বার কেউ আসবে সেটা ভেবেই শায়লা বেগম মুচকি হাসলো। কিন্তু ছেলেটাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। আবার কারোর সাথে ছেলের রিলেশনে জড়াবে, তার চেয়ে ছেলের বিয়ে দিয়ে দিবেন। ঈশানের মুখ দেখে বোঝা গেল যে মেয়েটাকে ওর বড্ড পরিমাণ পছন্দ। আর শায়লা বেগম যদি ছেলের বিয়েটা এই মেয়ের সাথে ঠিক করে তাহলে অন্তত আর যাই হোক বারণ করবে না। 2 দিন পরের ঘটনা। আফজাল সাহেবের ফিরতে একদিন লেট হয়ে গেল। সেদিন সন্ধ্যার মুখে সবাই ডাইনিংয়ে বসে আছে। মায়া শায়লা বেগমের পাশে বসে ওনার একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। এবার ঈশান এসে আপুর পাশে বসে রইল। ছেলেটা মায়ের দিকে তাকালো। মায়া ওর দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে, কেমন যেন চোখ জোড়া ফিরিয়ে নিচ্ছে। আম্মু ওদের এরকম হাবসাব দেখে এবার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তার আগে মায়ার থেকে ওর আব্বু আম্মুর সম্পর্কে সব জেনেছি আর ওনাদের নম্বরটাও নিয়েছি। আমি ভেবেছিলাম তোমাকে হয়তো ওনারা চিনতে পারেন, তাই তুমি কথা বললে ভালো হয়। কিন্তু ওনার আব্বুর নাম কি, কোথায় আছে, কি করে, আর এখন কোথায় আছে, ওনারা ঠিক আছে কিনা এসবও তো জানতে হবে। হ্যাঁ, সেই তো আমি ফোন দিয়ে দেখি ওনারা কোথায় আছে, আর ওনাদের আসতে বলি। ওনারা হয়তো মেয়ের জন্য চিন্তা করছে। মামুনি, আব্বু আম্মু আমাকে পালিয়ে আসতে বলেছিল। শহর ছেড়ে আসলে অন্তত আর যাই হোক ওই ছেলেটা যেন আমাকে হাতে নাগালে না পায়। কিন্তু জানি না এখন ওনারা আমার খোঁজ খবর জানে কিনা আর এখানে এসে পড়েছে কিনা। এত চিন্তার কোনো কারণ নেই, ওরা এখানে আসতে পারবে না। তাছাড়া এখানে আসলেই কি তোমাকে আমরা দিয়ে দেব নাকি? তোমার আঙ্কেল তোমার আব্বু আম্মুর সাথে কথা বলুক। মায়া আব্বুর নাম্বারটা বলতেই এবার আফজাল সাহেব ভদ্রলোকের নাম্বারে কল দিলেন। কয়েকবার বাজতেই ভদ্রলোক কল রিসিভ করলেন। এবার ঈশানের আব্বুও পরিচয় দিল। দুজনেই বেশ ভালোভাবে বুঝতে পারলেন দুজনেই বিজনেসম্যান। এবার আব্বু সব ঘটনা বলল। সব শোনার পর মায়ের আব্বু বুঝতে পারলো যে মেয়ে সেফ জায়গায় আছে। এবার মায়ের আব্বু ভিডিও কল করতেই আব্বু মায়ের হাতে ফোনটা দিল। সাথে সাথে মায়া আব্বু আম্মুকে স্ক্রিনের সামনে দেখে কান্না করে দিল আর কেঁদে কেঁদে কিছুক্ষণ কথা বলল। তখন আম্মু ঈশানের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, ভাবি সাহেবা, আপনারা চলে আসুন। আর হ্যাঁ, এখানে যে আসবেন কাউকে জানাবেন না, দরকার নেই।
তাতে মায়ার সমস্যা হতে পারে। কিছুদিন হলো স্বাভাবিক হয়েছে আপনার মেয়ে। জানতে পারার পর আমি ভাবছিলাম আপনারা হয়তো টেনশন করছেন, অথচ আপনারা জানানোই না মায়া ঢাকা পর্যন্ত চলে এসেছে। আপনারা কাউকে সাথে নিয়ে আসবেন না, আপনারা যত দ্রুত সম্ভব এখানে চলে আসবেন। আপনাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আম্মু আরও কিছুক্ষণ কথা বলে কলটা রেখে দিল। মায়া কথা বলতে চাইছিল, কিন্তু আম্মু বলতে দিল না। বলল, এখন তোমার ওনাদের সাথে কথা বলাটা ঠিক হবে না মায়া। ওনারা এখানে আসুক, তারপর না হয় কথা বলে নিও। তোমার আব্বু আম্মু এখানে চলে আসবে, টেনশন করতে হবে না। একবার যখন খোঁজ খবর পেয়ে গেছি, তোমার আব্বু আম্মুর কাছে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে মায়া। মায়া এখান থেকে চলে যাবে ভেবেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। কয়েকদিনের বাড়ির মানুষগুলো কেমন আপন হয়ে উঠেছিল, বিশেষ করে ওর মামনি অর্থাৎ শায়লা বেগম, যার সাথে কিনা সারা দিনই কথা বলতে থাকে আর সারা দিনই ওনার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। তার উপর মামনির ওই ছেলেটা, কথাগুলো ভাবতেই মায়ের লজ্জা পেয়ে গেল। ছেলে কেন যেন ওকে সব সময় লজ্জা দেয়। রাতে মায়া শায়লা বেগমের কোলের মধ্যে শুয়ে আছে আর কেমন যেন চুপচাপ হয়ে আছে। শায়লা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর শায়লা বেগম কথা বলছে না দেখে মায়া বলতে লাগলো, আচ্ছা মামুনি, কাল যদি আব্বু আম্মু চলে আসে তাহলে আমাকে আব্বু আম্মুর সাথে পাঠিয়ে দেবে? শায়লা বেগম বুঝতে পারলো মেয়েটা কয়েকদিনে ওনাদের সাথে বেশ স্বাভাবিক হয়ে গেছিল, তাই এখান থেকে যেতে ওর খারাপ লাগবে। বিষয়টা ভেবেই শায়লা বেগম মুচকি হাসলো। তারপর ওকে উঠিয়ে নিজের সামনাসামনি বসালো, কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলেন, তুমি চাইলে কিন্তু এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতে পারি মামনি। মায়া কথাটা সেদিন বুঝতে পারলেও আজকে না বুঝেই প্রশ্ন করে ফেলল, কিন্তু কিভাবে? আমার ছেলের বউ করে হবে আমার ছেলের বউ মামনি। মায়া এবার বুঝতে পেরে বেজায় পরিমাণে লজ্জা পেয়ে গেল। কিছুক্ষণের জন্য মেয়েটা স্তব্ধ হয়ে গেল, তারপর আমতা আমতা করতে লাগলো। মেয়েটা কোনো কথা বলছে না দেখে এবার আম্মু বলতে আরম্ভ করলো, ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি আর জোর করব না। তবে আমি চাইবো তোমাকে এখানে রেখে দেওয়ার জন্য। ওখানে ফিরে গেলে তোমার বিপদটা বাড়বে। তাছাড়া আমার ছেলে তোমাকে যে পছন্দ করে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমিও লজ্জা পাচ্ছ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন তুমি যদি বলো তোমার আব্বু আম্মুর সাথে আমি কথা বলতে পারি এই বিষয়ে, তোমার সাথে আমার সখ্যতা তৈরি হওয়ার পর থেকেই আমি তো ভেবে নিয়েছিলাম তোমার সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার পর থেকে আমি তো ভেবে নিয়েছিলাম তোমাকে আমার ছেলের বউ করে এখানে রেখে দেব। এরকম একটা মিষ্টি মেয়েকে কেউ হাতছাড়া করে নাকি? মায়ের প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে গেল। লজ্জায় ওর ঠোঁটজোড়া কাঁপছে। শায়লা বেগম বুঝতে পারলেন মুখের পাশে যখন মেয়েটার হাত রাখলো, সাথে সাথে মেয়েটাও নাকি জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফেলল। শায়লা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিল। দূর থেকে দাঁড়িয়ে ঈশান এই বিষয়টাই দেখছিল। ঈশান বুঝে গেল মায়াকে আম্মুর বউ করার কথা ভাবছে। ঈশানও মুচকি হাসলো, তারপর রুমে চলে আসলো। মায়াকে ওর প্রথম দিন থেকেই ভালো লেগেছিল, সেটা বলতেও পারেনি। মায়াকে সামনে থেকে দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। বাচ্চা সুলভ আচরণ মেয়েটার। ঈশানের মনে হয় সব সময় বুকের মধ্যে আগলে রাখলেই যেন কারো নজর না লাগে। তবে ঈশান এটুকু জানে না মায়ের আব্বু আম্মু কালকে আসার পর ওদের বিয়ে রাজি হবে কিনা, কিংবা ওকে এখান থেকে নিয়ে যেতে চাইবে কিনা। এগুলো ভেবেই ঈশানের মনটা খারাপ হয়ে গেল। পরের দিন সকালে মায়ের আব্বু আম্মু আসলো না, তাই ঈশান অফিসে চলে গেল। তারপর যখন বাসা থেকে কল আসলো, ঈশান রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলতে লাগলো, আব্বু কোথায় তুমি? এখনই বাসায় আসো, মায়ের আব্বু আম্মু এসেছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসলো। তারপর এসে যখনই রুমের ভিতর ঢুকলো, খেয়াল করলো মায়া ওর আম্মুর ওকে জড়িয়ে ধরে বসে আছে, আর এক ভদ্রলোক আব্বুর সামনে বসে কথা বলছে। এবার ঈশান এসে দাঁড়াতেই আব্বু আম্মু ঈশানের দিকে তাকালে আব্বু বলতে লাগলো, ভাই সাহেব, এই আমাদের ছেলে। ওই আপনাদের মেয়েকে সিলেট থেকে এখান পর্যন্ত নিয়ে এসেছিল। মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল,
আব্বু কথাটা বলতেই মায়ের আব্বু উঠে এসে ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই বাবা। তবে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। জানো তো, মেয়েটা একদম শহরের কোথাও কিছু চেনে না, তারপরও বাসা থেকে আমার কথা মতো বেরিয়ে এসেছিল, শুধু নিজেকে বাঁচাতে হবে বলে। আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ভাই সাহেব, শুধু কৃতজ্ঞ থাকলেই তো হবে না। আমি আপনাদের মেয়েকে সারা জীবনের জন্য রেখে দিতে চাইছি। এখন আপনার মতামতের দরকার। আপনারা যদি মতামত দেন তবেই। সেটা কি করে সম্ভব ভাবি? মেয়েটার বিয়ের বয়স হয়েছে। তাছাড়া ওকে আজ বাদে কাল বিয়ে দিলেই হয়তো সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেশের বাইরে চলে গেলেই হয়তো সমস্যাটা আর হবে না। তাই বলছিলাম কি, আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আমি সেটা বলিনি ভাবি। আমি আমার ছেলের বউ করি মায়াকে এখানে রেখে দিতে চাইছি। অবশ্য বলতে পারেন এটা আমাদের আবদার। মায়াকে আমি যতটা নিজের মেয়ে বলে ভালোবেসে ফেলেছি, ও ঠিক ততটাই আমাকে মনে জায়গাটা দিয়ে ফেলেছে। এখন আপনারা যদি না চান তাহলে আমি জোর করব না। তবে এটা আমাদের আবদার বলতে পারেন। আপনাদের মনে হতে পারে দুদিন ধরে আপনাদের মেয়েকে আমার কাছে রেখেছি বলে এরকম অন্যায় আবদার করছি। তবে যাই হোক, আপনাদের এই কলিজার টুকরাকে আমি সারা জীবন আগলে রাখব, এই আশ্বাস আপনাদের দিতে পারছি। আপনাদের মেয়েকে কখনো কাঁদতে হবে না। আমার ছেলে আপনাদের মেয়েকে সারা জীবন ভালো রাখবে। মায়ের আব্বু আম্মু চুপ করে রইল। তখন ঈশান আম্মুকে বলল, থাক না আম্মু, এইসব কথা কেন বলছো? তাছাড়া ওনার বিয়েটা অন্য জায়গায় ঠিক হয়েছিল, তাই ওনারা এইসব কিছু চাইছেন না। আর ওনাদের হয়তো অন্য কাউকে মায়ের জন্য পছন্দ আছে, এই জন্য উনি কথা বলছে না। আম্মু, উনি এখানে কেন একেবারের জন্য থেকে যাবে? বাদ দাও এসব। দুদিন পরে ওনারা হয়তো ওনাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে দেবে। খামাখা এসব বলার কি দরকার? ঈশান ভেবেছিল মায়ের থেকে আম্মু কোনো উত্তর জানতে চাইবে আর মায়া কিছু বলবে এখানে থাকার জন্য, কিন্তু মায়ের থেকে তেমন কোনো উত্তরই পেল না। ঈশান কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে গেল। মায়া চুপ করে রইল। তখন শায়লা বেগম বলতে লাগলেন, মামনি, তুমি তোমার আব্বু আম্মুকে বলো তুমি আমার ছেলেকে বিয়ে করতে রাজি কিনা। যদি হ্যাঁ বলো তাহলে বিয়েটা হবে, আর না হলে আমি জোর করব না। আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যেতে পারেন। মায়া কোনো কথা বলল না। আব্বু আম্মুর দিকে তাকাতেই এবার মায়ের আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখের একপাশে হাত রেখে বলল, তুমি রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই মামুনি। আমরা তোমাকে একটা সেফ জায়গায় রাখার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। আর এখন তোমাকে ওই শহরে নিয়ে যাওয়াটা যুক্তিসম্পন্ন কাজ নয়। তাছাড়া আজ বাদে কাল তোমার বিয়েটা অন্য কোথাও হলেও দিতেই হবে। আর উনি অনেক ভালো মনে একজন মানুষ। অন্য একজনের মেয়েকে এমন করে এতদিন ধরে নিজের বাড়িতে জায়গা দিয়ে রেখেছে। তুমি যতটুকু ওনাকে চেনো, অন্য কোথাও গিয়ে ততটুকু চেনা জানা হবে না। আর তোমাকে উনি যতটুকু মেয়ের মতো করে ভালোবাসতে পারবে, আমরা তোমাকে ততটুকু আগলে রাখতে পারিনি। তাই হয়তো ওইরকম একটা বিপদে তোমাকে পড়তে হয়েছিল। মায়ের আব্বু চুপ করে আছে। তখন মায়া বলতে লাগলো, আব্বু। আব্বু এসে মায়ের অন্য পাশে বসলো। মায়া চুপ করে রইল। শায়লা বেগম আর আফজাল সাহেব দুজনেই ওর দিকে তাকিয়ে আছে। মায়ের আব্বু ওর মাথায় হাত রেখে বলতে লাগলো, তোমার কি মতামত মামুনি? তোমরা যা বলবে সেটাই হবে। মায়ের আব্বু মুচকি হেসে মায়ের কপালে একটা চুমু দিয়ে তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি, আমাদের কোনো আপত্তি নেই। এত ভালো একটা প্রস্তাব আমরা কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবো না। মায়াকে নিয়ে আমরা কোথায় যাব সেটাও জানি না, তাই চাইছি না ওকে এখান থেকে নিয়ে যেতে, তাতে ওর বিপদ বাড়বে। আমি এই কথাগুলোই শুনতে চাচ্ছিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মেয়েকে আমি একদম আমার মেয়ের মতো করে ভালোবাসবো। আমার ছেলে ওকে কখনো কষ্ট দেবে না, সব সময় আগলে রাখবে। দেখবেন ওরা অনেক হ্যাপি থাকবে, দেখবেন। আমি সেটা জানি, তাই আর অমত করিনি। তাছাড়া যেখানে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম সেখানে যদি বিয়ে হতো তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হতো। আমার এরকম বাচ্চা সুলভ একটা মেয়েকে ওখানে কি করে পাঠাতাম?
তাই সবকিছু জানার পর বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ওদের স্বভাবটা এরকম। না হলে তো কখনোই আমি এরকম একটা ভুল সিদ্ধান্ত নিতাম না। বন্ধুর ছেলে বলেই এরকম একটা ভুল করে ফেলেছিলাম। সে ভুলটা আমি এখন শুধরে নিব। হ্যাঁ গো, তুমি বলো না কবে বিয়ের 3 তারিখ ঠিক করলে ভালো হয়? আমি আর কি বলবো, তোমরা যখন সব ঠিক করেই ফেলেছো, আমার আর কোনো আপত্তি নেই। মেয়ে দেখতে শুনতে ভালো, আর ছেলেরও পছন্দ ওকে, তাই আমি আর অমত করব না। যত তাড়াতাড়ি সম্ভব হয় দুজনের 4 হাত এক করে দিব, সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যেই। কি বলেন, এত তাড়াতাড়ি? এরকমটা হয় নাকি? তাছাড়া তোর জোরের ব্যাপার স্যাপার আছে। আমার বাসায় না হয় বিষয়টা কাউকে আমি জানাচ্ছি না। যতটুকুই আমার দিক থেকে না জানিয়ে বিয়েটা দেয়া যায় ওর জন্যই ততটাই ভালো। সবাই কথাবার্তা বলে দিন তারিখ ঠিক করলো। 1 সপ্তাহ পরে ওদের দুজনের বিয়ে। অন্যদিকে ঈশান ভাবছে হয়তো মায়া রাজি হয়নি, তাই মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটার জন্য কোথাও মেয়েটার হয়তো অন্য কোথাও পছন্দ আছে, সেজন্যই বাসা থেকে পালিয়ে গিয়েছিল। না হলে শুধু শুধু ওই ছেলেগুলোর জন্য বলেই মনে হচ্ছে না। এরই মাঝে ঈশানকে চমকে দিয়ে কেউ একজন ওর পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকাতেই যাবে, দেখলো তাকে দেখার আশাটা কখনোই করেনি ঈশান। ছেলেটা বাড়ির গেটের দিকে তাকিয়েছিল। তখন মায়া ওর আব্বু আম্মুর সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ওর মাঝে কেউ পাশে এসে দাঁড়ালো। পাশে মায়া দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। লজ্জায় মেয়েটার গাল দুটো একদম লাল হয়ে আছে, কেমন যেন লজ্জা পাচ্ছে। হয়তো আম্মু কিংবা ওর আব্বু আম্মু ওকে পাঠিয়েছে ঈশানের সাথে শেষবার কথা বলতে। ঈশান বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, বুঝতে পেরেছি তুমি চলে যাবে, তাই বলতে এসেছো। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই মায়া। তোমার জায়গায় সেদিন অন্য কেউ থাকলেও আমি সেই ঠিক একই কাজই করতাম। চলে যাচ্ছ যাও, তবে একটা কথা, তোমার মামনিকে কখনো ভুলে যেও না। এই কয়েকদিনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে আম্মু। আমি কোথাও যাচ্ছি না, আপনি বললেই আমাকে চলে যেতে হবে নাকি? মজা করো না মায়া, আমি এই মুহূর্তে মজা করার কোনো মোড়ে নেই। তুমি যেটা চাওনি সেটা জোর করে কেউ তোমার থেকে নিতে পারবে না। তুমি কী জন্য এসেছো আমি সেটা খুব ভালো করে জানি। ধন্যবাদ দিতে হবে না, ওটা আমার কর্তব্য ছিল, আমি করেছি। কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই। সত্যি তো, আমি এখান থেকে চলে গেলে আপনার ভালো লাগবে? আমার দিকে তাকিয়ে বলুন তো। মায়াকে শায়লা বেগম পাঠিয়েছিল। মায়া খুব ভালো করেই জানতো মামুনির ছেলে ওকে কতটুকু ভালোবাসে। শায়লা বেগম সেটা ওকে বলেছিল। ঈশান চুপচাপ রইল। তখন মায়া হাত ধরতেই ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। মায়া ঈশানকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করতেই ঈশান একটু আগের মতোই দাঁড়িয়ে রইল। তখন মায়া বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলতে লাগলো, কি হলো, আমার সাথে কথা বলবে না? তুমি মায়া বাড়িয়ে চলে যাচ্ছ। তোমার সাথে কথা বলে আরেকটু মায়া বাড়াতে চাচ্ছি না, তাই কথা বলতে চাইছি না মায়া। বললাম তো আমি কোথাও যাচ্ছি না। খামোখা তুমি এসব কথা ভাবছো। আমি কোথাও যাব না, দেখো। মায়ের কথাতে ঈশান ওর দিকে ফিরল। মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে আছে। ঈশান কথা বলছে না দেখে এবার মায়া ঈশানের চোখে চোখ রাখলো। একবার তাকিয়ে মেয়েটা লজ্জায় আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। এই লোকটার দিকে তাকাতে সাহস হচ্ছে না মায়ার। একদম লজ্জায় শেষ হয়ে যেতে ইচ্ছে করছে। মায়া কিছুক্ষণ যাবৎ নিজেকে শান্ত করে নেওয়ার চেষ্টা করলো। ঈশান বুঝতে পারছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার বুকের ওঠানামাটা বেড়ে চলেছে। মায়ের নিঃশ্বাসটা অসম্ভব রকমের ভারী হয়ে আসছে। ঈশান ওকে শান্ত করার জন্য বলল, ভয় নেই মায়া, আমি জোর জবরদস্তি করব না। বলো কি হয়েছে, আর এরকম শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপাচ্ছ কেন? মায়া কি বলবে বুঝে উঠতে পারছে না। একটু বাদেই মায়া চোখ জোড়া বন্ধ করে নিয়ে দুহাতে মুখ ঢেকে বলে ফেলল, আব্বু আম্মু মামুনি আর আঙ্কেল মিলে তোমার আমার বিয়ে ঠিক করে দিয়েছে। 1 সপ্তাহ পরেই আমাদের বিয়ে। ঈশান ঈশান যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। কিছুক্ষণের জন্য ও স্তব্ধ হয়ে গেল। মস্তিষ্কের মধ্যে একটা তরঙ্গ বয়ে গেল। কিছুক্ষণের জন্য যখন ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো মায়া ওদের বিয়ের কথাটা বলেছে আর মেয়েটা লজ্জা পাচ্ছে, তার মানে বিয়েটা সত্যিই কনফার্ম। সাথে সাথে ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল।
ও মায়ার মুখের সামনে থেকে দুহাত সরিয়ে নিয়ে এবার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে লাগলো। কি বললে? আবার বলো। মায়া কোনো রকমে চোখজোড়া খোলার চেষ্টা করলো, কিন্তু লজ্জায় খুলতে পারল না। ঈশান ওকে বারবার বলতেই মায়া কোনো রকমে চোখজোড়া খুলে নিয়ে বলল, না মানে আসলে মামুনি তোমার জন্য আমাকে। মায়া কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরল, যেন একদম লুকিয়ে ফেললো বুকের মধ্যে। সেই প্রথম দিন যেমন মেয়েটাকে কোলে তুলে নিয়েছিল, তার থেকে মেয়েটা ওর কাছাকাছি এখন। মায়া স্তব্ধ হয়ে গেল ঈশানের এরকম কর্মকাণ্ডে, কারণ ঈশানকে বুকের সাথে এত শক্ত করে চেপে ধরেছে, যার জন্য মায়ের মনে হয়েছে যে ঈশান ওকে বুকের সাথে মিশিয়ে ফেলবে। কিছুক্ষণ মায়া বুঝে ওঠার চেষ্টা করতেই ঈশান ওর মাথাটা বুকের মধ্যে চেপে ধরে চুলের ভাঁজে হাজারটা চুমু দিয়ে বলতে লাগলো, আই লাভ ইউ পাগলি, অনেক ভালোবাসি তোমাকে, কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। জানো, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি শুধু ভাবছিলাম যে তুমি বিয়েতে না বলে দিলে কি করে থাকবো তোমাকে ছাড়া। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম, সেটা তুমি মায়া। তোমাকে দেখার পরই বুঝেছিলাম ভালোবাসা কাকে বলে। আম্মু যাকে নিজের মেয়ের মতো পছন্দ করে, আমি ঠিক তাকেই ভালোবেসেছি। কথাগুলো ভাবলেই আমার কেমন যেন লাগছিল। আমি তোমাকে বলার আগেই এত কিছু হয়ে গেল, কিন্তু তুমি যখন চুপ করেছিলে আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমার থেকে দূরে চলে যাবে মায়া। দূরে যাবার কথাটা শোনার সাথে সাথে মায়াও দুহাতে ঈশানকে জড়িয়ে ধরল, দুহাতে খামছে ধরে ওর বুকে মুখ গুজে দিয়ে পড়ে রইল। ঈশান হাজারটা কথা বলতে লাগলো, মায়ের থেকে কোনো উত্তর পাচ্ছে না দেখে ঈশান ওকে ছেড়ে দিল। মুখে দুপাশে হাত রেখে বলতে লাগলো, আচ্ছা মায়া, তোমার এই বিয়েতে মত আছে তো? না হলে বলো, আমি তোমাকে জোর করতে চাই না। তোমার আব্বু আম্মু বলেছে বলেই হয়তো তুমি বিয়েটা করতে চাইছো। এরকম কিছু হলে বিয়েটা করতে হবে না মায়া। মায়া পিটপিট করে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু লজ্জায়ও তাকাতেই পারছে না। ঈশান বারবার কথাটা বলতে মায়া কোনো রকমে চোখ জোড়া খুলে মাথাটা নিচু করে একটু তোলালো, তার মানে ও বিয়েতে রাজি। সাথে সাথে ঈশান ঝড়ের গতিতে সারা মুখে চুমু দিল, এক গাদে চুমু দিয়ে যেন মায়াকে একদম আর অনুভূতির সাগরে ভাসিয়ে দিল। মেয়েটা কাঁপতে আরম্ভ করেছে। এরকম অনুভূতির সাথে মায়া প্রথমবার পরিচিত হতে চলেছে। ঈশান সেটা বুঝতে পেরে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, ওকে, রিল্যাক্স রিল্যাক্স, কিন্তু তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা তো একটাবার বললে না মায়া। মায়া এবার ঈশানের বুকের মধ্যে একটা কিল মেরে বলতে লাগলো, এত কাছে থাকার পরও যদি তুমি না বুঝতে পারো, তাহলে মামুনির ছেলেকে বলার মতো সাহস আমার নেই। আমি কথাটা বলতে পারছি না, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তুমি কিনা আমাকে বারবার জিজ্ঞেস করছো। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, ওর মুখের দুপাশে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। মায়া তাকাতেই পারছে না, কিছুক্ষণ চুপ করে রইল ছেলেটা। তারপর হঠাৎই মায়াকে কোলে উঠিয়ে এনে মায়াকে বেডে বসিয়ে দিল, নিজেও বেডে বসে তারপর মায়াকে নিজের কোলের মধ্যে উঠিয়ে বসালো। কোমর জড়িয়ে ধরতেই মায়া পড়ে যাবে ভেবে ঈশানের গলাটা জড়িয়ে ধরল। তখন ঈশান ওর কানে আলতো করে চুমু খেয়ে বলল, সবসময় ভাবতাম এরকম কেউ আমার বউ হবে। তুমি জানো আজকে আমি কতটা হ্যাপি মায়া। জানি তো, কারণ মামুনির ছেলে আমাকে অনেক ভালোবাসে। মামুনি বলে দিয়েছে তো। মামুনি বলে দিল বলেই তোমার মনে হচ্ছে। তুমি কি অনুভব করতে পারছো মামুনি ছেলে তোমাকে ঠিক কতটা ভালোবাসে? সেটা বলতে পারবো না, তবে তার পাগলামি দেখে বুঝতে পারছি সে আমাকে কখনো কাঁদাবে না, সব সময় আমাকে ভালোবাসবে আর ভালো রাখবে। মায়া লজ্জায় ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। মেয়েটা লজ্জায় কোনো কথা বলতে পারছে না। এরই মাঝে বাইরে গাড়ি যাওয়ার শব্দ হতেই মায়া তাড়াহুড়ো করে ঈশানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ব্যালকানিতে গিয়ে দেখলো মায়ের আব্বু আম্মু চলে যাচ্ছে। তখন মায়া কান্না করে দিল। ওর চোখের পানি মুছিয়ে দিয়ে ঈশান মেয়েটার চোখের পাতায় কিস করলো। মায়া ওর বুকে মুখ গুজে দিয়ে বলতে লাগলো, মামুনিকে ছেড়ে যেতে যেমন কষ্ট হবে, তোমাকে ছেড়ে থাকতে যেমন পারবো না, তেমনি আব্বু আম্মুকেও ছেড়ে আমি থাকতে পারবো না। বিশ্বাস করো, ওদের ছেড়ে আমি হয়তো এই কয়েকটা দিন ভালো ছিলাম, কিন্তু সারা জীবনের জন্য ছেড়ে থাকতে হবে সেটা কখনো কল্পনা করিনি।
রিল্যাক্স রিল্যাক্স মায়া। দরকার পড়লে আমি আমার শ্বশুর শাশুড়িকে এই শহরে নিয়ে আসব। আগে বিয়েটা হতে দাও, তারপর দেখো তোমার আব্বু আম্মুকে এখানে নিয়ে আসব। তুমি যখন ইচ্ছে তখন গিয়ে দেখা করতে পারবে। এখন আর কান্না করতে হবে না। তুমি জানো তোমার চোখের এক বিন্দু পানি আমি সহ্য করতে পারি না। এই চোখের মূল্যবান পানিটুকু ফেলো না সোনা। ঈশানের কথাতে মায়া ওর বুকের মধ্যে একটা কিস করলো। সাথে সাথে ঈশান চোখ জোড়া বন্ধ করে সবটা সহ্য করে নিল। তারপর মায়ের মুখ তুলতেই মায়া বলতে লাগলো, তুমি সবসময় আমাকে এমন করে ভালোবাসবে তো? কখনো ভুলে যাবে না তো? কারো দিকে কিন্তু তাকাবে না। আমি সেটা সহ্য করতে পারবো না ঈশান। না পাগলি, আমার নিজেরই এরকম একটা ভালোবাসার মানুষ আছে, তাহলে কারোর দিকে তাকানোর কি দরকার? যার এরকম একটা বউ হবে তাকে ছেড়ে কি করে সে অন্য কাউকে ভালোবাসতে পারে? কখনো এরকমটা হবে না জান। সবসময় তোমাকে বুকের মধ্যে রেখে দেব। এবার ঈশান মায়ের ওড়নাটা ওর মাথায় দিল। মাথায় দিয়ে ওড়নাটা ঘোমটা দিয়ে দেখতে লাগলো বউ সাজে মেয়েটাকে কেমন দেখতে লাগবে। মায়ের লজ্জা পেয়ে কুকড়ে গেল। ঈশান কি বোঝাতে চাইছে মায়া বুঝে নিল। ঈশান যখনই ওর মুখের কাছে মুখটা আনতে যাবে সাথে সাথে মায়া দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। বিকেলে যখন ঘুম থেকে উঠল খেয়াল করলো মায়া আশেপাশে কোথাও নেই। এতক্ষণ যাবৎ মেয়েটার রুমের আশেপাশেই ঘুরঘুর করছিল। কখন সে ঘুমিয়ে পড়েছে জানে না। তাড়াহুড়ো করে নিচে আসলো ঈশান। দেখলো ডাইনিং রুমে একটা বাচ্চা মেয়ে ওর আম্মুর কোলের মধ্যে শুয়ে আছে। আম্মুর মাথায় হাত বুলিয়ে দিয়ে হাজারটা কথা বলছে। ঈশান এবার একটা দীর্ঘশ্বাস ফেললো। ছেলেটা তাড়াহুড়ো করে ডাইনিংয়ের কাছে এসে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। একবার বলে আসবে না? বাসার বাইরে যেন কোথাও না যেতে দেখি মায়া, তাহলে ঠ্যাং ভেঙে একদম রুমে আটকে রেখে দেব। মায়া এবার আম্মুর কোল থেকে মাথাটা তুলে রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, একদম আমাকে বকবে না। দেখো মামনি, তোমার ছেলে কী সব কথা বলে। আমার ঠ্যাং নাকি ভেঙে দেবে। আমি কিন্তু সত্যি এখান থেকে চলে যাব। যাও না, যাও দেখি তোমার কত সাহস। বাইরে ওই গুন্ডাগুলো আছে, তারপর জোর করে নিয়ে গিয়ে ওই ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে, তখন কেমন লাগবে? আব্বুর বন্ধুর ছেলে অর্থাৎ রাফির নামের ওই ছেলেটার কথা শুনেই মায়া ভয় পেয়ে গেল। দুহাতে সায়লা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলতে লাগলো, তুমি না খুব মজা, খালি ওর কথা বলো। তুমি জানো আমি ওকে কতটা ভয় পাই? হ্যাঁ, তুমি সবসময় খালি ওর কথাই বলো। দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। খামাকা কেন ওসব কথা বলতে গেলে? তোমাকে বলেছিল এসব কথা আর কখনো বলবে না। ঈশান, তুমি কোনো কাজের না, সবসময় খালি ওকে কষ্ট দাও। এত করে বলে আমি ওর আব্বু আম্মুকে রাজি করিয়েছি, আর তুমি কিনা মেয়েটাকে এরকম করে কাঁদালে। সরি সোনা পাখি, আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। ওই বাজে ছেলেটা তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। দেখো, তোমাকে বাড়িতেই রেখে দেব। মামনির কাছ থেকে তোমাকে কোথাও যেতে দেব না মায়া। মায়া ঈশানের সাথে কথা বলছে। ঈশান এসে মায়ের পাশে বসলো। আলতো করে ওকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু মায়া ঘুরছে না। অনেকবার চেষ্টা করেও যখন মেয়েটার সাথে কথা বলতে পারলো না, তখন ঈশান হতাশ হয়ে রুমের দিকে চলে গেল। ঈশান বারবার ডাইনিংয়ে আসলো। তারপর মায়াকে নিয়ে সায়লা বেগমের রুমের সামনে গেল। তারপরও কথা বলতে পারলো না, কারণ মায়া আম্মুর কাছ থেকে এক মুহূর্তের জন্য সরছে না। বারবার ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা ওর মামুনির কাছ থেকে এক বিন্দু পরিমাণেও সরছে না। রাফিনের কথা বলাতে মেয়েটা ভয় পেয়ে গেছে, তাই কিছু বলতে পারছে না। মায়া কাউকে বোঝাতেও পারছে না ওই ছেলেটাকে কতটুকু ভয় পায় সে। মায়া ভয়ে আজকে আর কিচেন রুমে গিয়ে খাবার খায়নি, এমনকি রাতেও সায়লা বেগমের সাথে শুলো। আব্বু গিয়ে গেস্ট রুমে শুয়েছে। সব সময় সায়লা বেগম মায়াকে নিজ সাথে রেখেছে। মায়ের রাগের কারণে ঈশানের সাথে কথা বলল না, তাই রাতে আর ঘুমোতে পারল না। ঈশান ওই বাচ্চা সুলভ মেয়েটার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। গত 2 সপ্তাহ যাবৎ মায়া ঈশানদের বাসায় আছে। ওকে একদম পাগল করে ফেলেছে মেয়েটা। একদম ঈশানের মনে প্রাণে যেন জেঁকে বসে আছে। ঈশান বারবার মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা ওর সাথে কথা বলল না, যার কারণে ছেলেটার মনটা খারাপ হয়ে আছে।
মাঝরাতের দিকে ঈশান বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে কোনো রকমে চোখ জোড়া লেগে আসলো। ওরা জানালো মায়ের সাথে আব্বু আম্মু ওর বিয়ে ঠিক করেছে। সবাই সবটা জানার পর ওকে শুভেচ্ছা জানালো, কিন্তু ঈশান ভেবেছিল মায়াকে নিয়ে ওদের সাথে একবার দেখা করবে, সেই সুযোগটাও হলো না। মেয়েটা ওর সাথে কথাই বলছে না। কোনো রকমে আড্ডা শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করতেই চোখজোড়া লেগে এসেছিল। এদিকে শায়লা বেগম মায়াকে হাজারটা কথা বলে ওই ছেলেটার কথা ভোলানোর চেষ্টা করলো। একটা সময় মায়া ঘুমিয়ে পড়ে। মায়া নিজেকে একটা আবদ্ধ রুমের মধ্যে আবিষ্কার করলো। পুরো রুমটা অন্ধকার হয়ে আছে। ওকে কেউ বা কারা একজন একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, সেটাও বেশ ভালো করে বুঝতে পারছে। হাত পাগুলো বাঁধা, তবে মুখটা বাঁধা নয়। মায়া এবার চিৎকার করতে লাগলো, চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, আর রুমের লাইটটা অন করতে বলতে লাগলো, কে কোথায় আছো? প্লিজ হেল্প মি, রুমের লাইটটা জ্বালাও, আমার খুব ভয় করছে। ঈশান, কোথায় তুমি? আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও, দেখো কেউ আমাকে আটকে রেখেছে। এরই মাঝে দরজা খোলার শব্দ হতে মায়া দরজার দিকে তাকালো। কেউ একজন দরজায় দাঁড়িয়ে আছে। মায়ের এবার ভয় হতে লাগলো। এবার দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি কেমন করে যেন একটা শয়তানি হাসি হেসে উঠল। মায়ের বুকের ভিতরটা কেঁপে উঠল, কারণ এই হাসিটা খুব ভালো করে চেনা। রুমের লাইটটা ধপ করে জ্বলে উঠল, সাথে সাথে মায়ের চোখটা জ্বালা করে উঠল। ও চোখ জোড়া বন্ধ করে নিল। এবার সামনে থাকা ব্যক্তি এগিয়ে আসলো। তারপর চোখ খুলে মায়া দেখে রাফিন ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন মায়া আরও ভয় পেয়ে গেল, আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করছে, আমার তোমাকে খুব ভয় লাগে, তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব না, তুমি কেন আমাকে জোর করছো? বিয়েটা তোমাকে করতেই হবে পাখি। আমার থেকে পালিয়ে গেলে ওই ঈশান তোমাকে বাঁচাতে পারবে ভেবেছিলে তুমি ঢাকায় পালিয়ে গেলে আমি সেখানে গিয়ে তোমাকে ধরতে পারবো না? তোমাদের দুজনকেই আমি ধরে এনেছি। ঈশানের সাথে তুমি কি করে বিয়েটা করতে পারো সেটাও আমি দেখে নিব। তোমার সাহস হলো কি করে ওকে বিয়ে করার জন্য রাজি হওয়ার? তুমি আমার হবু বউ, তাহলে কি করে হয় ওকে বিয়ে করতে রাজি হওয়ার? তুমি একটা বাজে ছেলে, পচা ছেলে, তোমাকে আমি কখনো বিয়ে করব না, তাই আব্বু বিয়েটা ভেঙে দিয়েছে। তাহলে তুমি কেন আমার পেছনে পড়ে আছো? আমাকে ছেড়ে দাও প্লিজ, কোনো ক্ষতি করো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করছে। সেটা বললে কি হয় শোনা? তোমাকে না হয় ছেড়ে দিলাম, কিন্তু ঈশানকে তো আমি ছাড়বো না। ও কি করে আমার মুখের খাবার কেড়ে নেয় দেখো। জানো তোমার পাশে তোমার প্রাণপ্রিয় সেই পুরুষরা বসে আছে, ঠিক তোমার মতো করেই ওকে বেঁধে রেখেছে। আজকে তোর শেষ দিন। ও কি করে পারলো তোমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে? আমার লোকদেরকে মেরেছে, আবার তোমাকে নাকি বিয়ে করবে। ওর সাহস কি করে হয়? মায়ের রাফিনের কথাটা শুনতে এবার হাতের বাঁ পাশে তারপর ডান পাশে তাকালো। তাকিয়ে দেখলো ঈশান অজ্ঞান হয়ে পাশে একটা চেয়ারে বসে আছে। মায়ের থেকে ঈশান কিছুটা দূরে। এতক্ষণ যাবৎ ছেলেটার মায়ের কথা বা চিৎকার কিছুই শোনেনি। ছেলেটার জ্ঞান নেই দেখে কিছু বলতে পারেনি। মায়া এতটা কাছে থাকার পরও বুঝতে পারেনি। এবার মায়া কেঁদে ফেললো আর বলতে লাগলো, ঈশান, হ্যাঁ ঈশান, প্লিজ ওঠো না, দেখো ওরা আমাকে ধরে এনেছে, প্লিজ ওঠো না ঈশান, আমার খুব ভয় লাগছে। তুমি না আমাকে ভালোবাসো, দেখো তোমার ভালোবাসার মায়া পাখিটা কষ্ট পাচ্ছে, প্লিজ বলুন ওরা আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি মামুনির কাছ থেকে কোথাও যেতে চাই না, ঈশান প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। এবার রাফিন কিছুক্ষণ যাবৎ মায়াকে বিশেষ কিছু কথা বলেও রাজি করানোর জন্য চেষ্টা করে যখন পারল না, তখন এক গ্লাস পানি এনে ঈশানের মুখে ছুঁড়ে মারল। সাথে সাথে ওর জ্ঞান ফিরল। কিছুক্ষণ পরে যখন ঈশান মায়াকে পাশে এই অবস্থায় দেখলো, তখন ঈশান চিৎকার করে উঠল আর বলতে লাগলো, তোর বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কলিজাকে এমন করে বেঁধে রাখার? এক্ষুনি ওকে ছেড়ে দে, তোকে আমি খুন করে ফেলবো। তোর সাহস কি করে হয় মায়াকে বেঁধে রাখার? আমি একবার ছাড়া পাই, দেখিস তোর কি হাল করি। তোকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। তোর সাহস কি করে হলো আমার হবু বউকে নিয়ে যাওয়ার, তারপর আবার বিয়ে করবে? সব কত?
মায়া, ভালোই ভালোই বলছি, বিয়েতে রাজি হয়ে যাও আর আমাকে বিয়ে করে নাও। ঈশানকে ছেড়ে দিয়ে তুমি সোজা পথে আমার সাথে যাবে। আমি তোমাকে কোনো জোর করতে চাইছি না। জোর যদি করতে হয় তাহলে কিন্তু ওর কি হল করব আমি সেটা নিজেও জানি না। না না না, আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। তুমি একটা বাজে ছেলে। তোমার মতো বাজে ছেলেকে বিয়ে করার থেকে আমি মরে যাব, তাও বিয়ে করব না। কুত্তার বাচ্চা, একবার তুই আমাকে ছেড়ে দে, দেখ তোকে আমি কি হল করি। আমাকে বেঁধে রেখে নিজেকে হিরো ভাবছিস? সাহস থাকে তো আমার সাথে মোকাবেলা কর, পারলে আমার সাথে লড়। যদি পারিস তো আমি মায়াকে তোর হাতে তুলে দেব। ওরে আমার হিরো রে, আমি ওকে ছেড়ে দিব আর তুই ওকে বিয়ে করে নিবি? তোর সাহস কি করে হয় এইসব কথা বলার? আমি মায়াকে বিয়ে না করে তোকে ছাড়বো না। আমি কি পাগল নাকি নাকি আমাকে পাগলা কুকুরে কামড়েছে? ভালো ভালো বলছি, মায়া বিয়েতে রাজি হয়ে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। না না, আমি তোমাকে বিয়ে করব না। ঈশান প্লিজ আমাকে বাঁচাও। দেখো এই বাজে ছেলেটা আমাকে বেঁধে রেখেছে। আমার আমার ভয় করছে। আমাকে আপনার বুকের সাথে একটু জড়িয়ে নেন, আমার সব ভয় কেটে যাবে। আমি এখান থেকে চলে যাব, আমার খুব ভয় লাগছে। প্লিজ ঈশান আমাকে বাঁচান। মায়া, ভয় পেও না সোনা, আমি ওদের সবাইকে শেষ করে ফেলবো। তোমাকে টাচ করার শাস্তি আমি ওদের দেব। টাচ তো করিনি, তবে তুই চাইলে কিন্তু করতেই পারি। তবে আমি চাইছি না আমার মায়া পাখিকে অপবিত্র করতে। আমি ওকে বিয়ে করে আমার কাছে সারা জীবন রেখে দিব, একদম বুকের মধ্যে লুকিয়ে। কথা দিচ্ছি তোর থেকে বেশি ভালোবাসবো। তুই বল তোর মায়া পাখিকে রাজি হয়ে যেতে, না হলে কিন্তু তোর জীবনটা শেষ হয়ে যাবে। মায়া, একদম না, তুমি ওর কথায় রাজি হবে না, কখনো বিয়ে করার মতো ভুল করবে না। আমি ওকে শেষ করে ফেলবো। ঈশান মায়াকে বারবার বারণ করতে লাগলো। এবার মায়ার কথাতে রাফিন ছেলেটা রেগে গিয়ে পাশে থাকা একটা টেবিল ধাক্কা মেরে ফেলে দিল। তারপর টেবিল থেকে একটা ছুরি ফ্লোরের উপর পড়তেই মায়া কিছুটা আটকে উঠল। সাথে সাথে রাফিন কিছু একটা ভেবে ছুরিটা উঠিয়ে নিল। তারপর মায়ের সামনে ছুরিটা ঘোরাতে মায়া চোখ জোড়া বন্ধ করে নিল আর কাঁদতে লাগলো। ঈশান ওকে অভয় দেওয়ার জন্য হাজারটা কথা বলতে লাগলো, কিন্তু মেয়েটা কিছুতেই শান্ত হতে পারছে না। রাফিন মায়াকে রাজি করাতে না পেরে এবার ঈশানের সামনে আসলো। তারপর কিছু একটা ভেবে রাফিন ঈশানের গলায় ছুরিটা ধরল। সাথে সাথে মায়া আটকে উঠল আর বলতে লাগলো, তুমি কিন্তু একদম ওর কোনো ক্ষতি করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাকে শেষ করে ফেলবো। তুমি ওকে ছেড়ে দাও বলছি। তোমার যা কিছু করার তোমার সাথে করো, তো আমাকে দরকার হয় মেরে ফেলো, তারপরে ওকে কিছু করবে না তুমি। ভালোই ভালোই বললাম, শুনলে না? এখনো সময় আছে বলছি, রাজি হয়ে যাও। আর যদি রাজি না হও ওকে শেষ করে ফেলবো, আর সেটা কিন্তু তোমাদের জন্যই হবে। না মায়া, একদম ওর কথাতে রাজি হবে না। ও আমাকে মেরে ফেলো, তারপরে তুমি ওর কথা মতো ওই জানোয়ারকে বিয়ে করবে না। আমি তোমাকে বারণ করেছি মায়া। রাফিন প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। প্লিজ ওকে ছেড়ে দাও। ও ওকে কোনো ক্ষতি করো না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে। না মায়া, তুমি ওকে বিয়ে করার আগে আমি নিজেকেই শেষ করে দেব। প্লিজ এইরকম কথা বলবে না, তুমি ওকে কখনোই বিয়ে করবে না। মায়াকে ঈশান বারণ করতে লাগলো আর মায়া ঈশানকে বারণ করতে লাগলো। কেউ কারো কথা শুনছিল না দেখে এবার ঈশান বুঝতে পারলো মায়া কথাতে রাজি হয়ে যাবে, কারণ মায়াকে এমনভাবে ভয় দেখাচ্ছে ছেলেটা, যার জন্য ও বিয়েতে রাজি হয়ে যাবে। এবার ঈশান একটা জোরে সোরে চিৎকার দিয়ে চেয়ারটা থেকে উঠতে গেলে সাথে সাথে রাফিন ঈশানের গলায় ছুরিটা চালিয়ে দিল। ছুরিটা চালিয়ে দিতেই রক্তে পুরো শরীরটা ভেসে যাচ্ছিল। ফিনকি দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। মায়া চিৎকার দিয়ে উঠল। এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল মেয়েটা। শায়লা বেগমের ঘুমটা ভেঙে গেল, উঠে বসলো আর মায়াকে এভাবে এই অবস্থায় চিৎকার করতে দেখে বলতে লাগলো, মায়া, কি হয়েছে? ঠিক আছো তুমি? বাজে স্বপ্ন দেখেছো? আমাকে বলো মামনি। মায়া কথা বলতে পারছে না, মেয়েটা ভয়ে কেঁদে যাচ্ছে। আম্মু বারবার যখন কথাটা বলতে লাগলো তখন মায়া ওর মামুনিকে চাপটে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, মামুনি তোমার ছেলে কোথায়? ওকে ডাকো না, আমি ওকে একটু দেখবো। ও ঠিক আছে তো? আমাকে বলো ঠিক আছে তোমার ছেলে?
মায়া হেঁচকি তুলে যাচ্ছে। এবার আম্মু বুঝতে পারলো যে ঈশানকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখেছে মায়া, তাই বারবার জিজ্ঞেস করতে লাগলো। ঈশানকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কিছু হয়েছে মামনি? আমাকে বলো। আমি ঠিক আছে, আমি এক্ষুনি ওকে ডাকছি। তুমি এক্ষুনি ওকে আসতে বলো, আমি ওকে দেখবো। ও ঠিক আছে তো, বলো না, আমার ভয় করছে খুব মামুনি। শায়লা বেগম কয়েকবার ঈশানের নাম্বারে কল করলে ঈশান রিসিভ করলো। তারপর মায়ের কান্নাকাটির কথাটা শুনতে পেল, তখন দৌড়ে রুমের সামনে আসলো। আম্মু দরজা খুলে দিল। এবার ভিতরে আসতেই ঈশান খেয়াল করে মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। ও দৌড়ে এসে মায়ের সামনে বসলো। মুখের দুপাশে হাত রাখতে মা ঈশানকে দেখে জাপটে জড়িয়ে ধরল। এরই মাঝে আব্বুও রুমে চলে এসেছে। মা ঈশানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। ঈশান আব্বু আম্মুর সামনে থাকার পরও আর কোনো সংকোচ না করে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিয়ে বলতে লাগলো, দেখো পাগলি, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, প্লিজ কান্নাকাটি থামাও। দেখো কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কি হয়েছে আমাকে বলো। মায়া এবার ফুপিয়ে ফুপিয়ে সবটা বলল। সব শোনার পর ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর মায়াকে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, কিচ্ছু হয়নি আমার পাখি, দেখো আমি ঠিক আছি। তুমি ওইটা একটা বাজে স্বপ্ন দেখেছ, কিচ্ছু হয়নি আমার। 2 দিন বাদে আমাদের বিয়ে হয়ে যাবে। তুমি প্লিজ কান্নাকাটি করো না। দেখো আমার খারাপ লাগছে, কিন্তু তুমি কান্না করলে আমার খুব বেশি খারাপ লাগবে জান। মায়া ঈশানকে ছেড়ে দিল। ঈশানের বুকের দুপাশে হাত রেখে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তুমি আমার সাথেই থাকবে, সবসময় আমাকে নিজের কাছে রাখবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, না হলে ওই রাফিন তোমার ক্ষতি করে দেবে। তুমি প্লিজ এখান থেকে যেও না, আমি তোমাকে হারিয়ে ফেলবো। এখান থেকে কোথাও যাব না, মামুনিকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। ঠিক আছে পাগলি, আমি কোথাও যাব না, তোমাকে সাথে করে রাখবো। সারাদিন সারা রাত তোমার কাছেই থাকবো। এবার কান্না থামাও। এবার মায়ার স্বপ্নের কথাটা মনে হতে আবারও আটকে উঠল। আর ঈশানের গলাটা ভালো করে চেক করে দেখলো গলায় কোনো দাগ আছে কিনা, কিন্তু না, কোনো দাগ নেই। ছেলেটা ঠিক আছে। মায়া ঈশানের মুখে দুপাশে হাত রেখে এবার আশেপাশে না তাকিয়ে ও সারা মুখে কিছুক্ষণ চুমু দিল। কপালে একটা চুমু খেয়ে বুকের সাথে ঈশানের মাথাটা জড়িয়ে ধরল। শায়লা বেগম আর আফজাল সাহেব বিষয়টা বুঝতে পারলেন, তাই শায়লা বেগম আফজাল সাহেবকে ইশারা করতেই দুজনের রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মুচকি হেসে মায়ের বুকের মধ্যে একটা চুমু খেল। সাথে সাথে মায়া কিছুটা কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ করে রইল মেয়েটা। তখন ঈশান ওকে কোমর জড়িয়ে ধরতে মায়া আলতো করে ছেড়ে দিল। তারপর লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। মাথায় হাজারটা চুমু দিয়ে হাজারটা কথা বলে ওকে শান্ত করার চেষ্টা করলো। মায়া ওকে ছাড়তেই চাইছিল না। ঈশানের শার্টটা দুহাতে শক্ত করে খামচে ধরে রেখেছে। ছেড়ে দিলেই যেন ঈশান পালিয়ে যাবে। ঈশান ওকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ভয় কমেছে কিনা। তখন শুধু মায়া বলল, আমার প্রচুর ভয় করছে ঈশান, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, প্লিজ আমাকে ছেড়ে দিও না। মনে হয় রাফিন আমাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবে। আমি কোথাও যাব না, তুমি এখানেই থাকবে, আমার কাছেই থাকবে। আরে বাবা, এটা তো আম্মুর রুম, আম্মুকে ঘুমাতে দেবে না নাকি? আমি কোথাও যাচ্ছি না, আমরা এখানে থেকে অন্য রুমে যাই, তারপর না হয় তুমি আমাকে জড়িয়ে ধরে রেখো। না, আমি তোমাকে কিছুইতেই ছাড়বো না, ছাড়লেই ওই বাজে লোকটা তোমার ক্ষতি করে দেবে। ঈশান বুঝতে পারলো মেয়েটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে আছে, তাই ঈশান মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিল। কিছুক্ষণ বাদেই যখন মায়ের একটু শান্ত হলেই তখন ঈশান মায়াকে ছেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মেয়েটা আবারও কেঁদে উঠল। সাথে সাথে ঈশান ওকে পাঁজা কোলে তুলে নিল। মেয়েটা ওর গলা জড়িয়ে ধরে রেখে বুকের মধ্যে মুখ লুকালো। তখন ঈশান বাইরে আসতেই দেখলো আব্বু আর আম্মু দাঁড়িয়ে আছে। এবার ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আম্মু, আমি মায়াকে রুমে নিয়ে যাচ্ছি। আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়বো। তোমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি ওই লোকটাকে দিয়ে বিশ্বাস করতে পারছি না। তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। ঈশান মায়াকে রুমে আনলো, তারপর বেডে শুয়ে দিল।
আলতো করে নিজেও ওর পাশে শুয়ে পড়ল। মায়া ওকে জড়িয়ে ধরে রেখেছে, তাই উপায় না পেয়ে মায়ের পাশে শুয়ে পড়ল। গায়ে আলতো করে চাদর টেনে দিয়ে মায়াকে বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ ওকে হাজারটা কথা বলল। একটা সময় খেয়াল করলো মায়া ঘুমিয়ে পড়েছে। ঈশান এই অবস্থাতে মেয়েটার সাথে থাকতে চাইল না, কারণ এখানে থাকলে হয়তো বা ভুলভাল কিছু একটা হয়ে যেতে পারে। 5 দিন পরের ঘটনা। কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে ঈশানের বন্ধুদের আর কিছু আত্মীয় স্বজন নিয়ে ওদের বিয়েটা হচ্ছে। মায়া সোফায় বসে আছে ঈশানের পাশে, আর বারবার লজ্জায় মুখটা লুকিয়ে ফেলছে। ইয়া বড় একটা ঘোমটা দিয়েছে মেয়েটা, যার জন্য লজ্জা মাখা মুখটা দেখতে পাচ্ছে না ঈশান। বারবার মনে মনে ভাবছে এই অবস্থায় মেয়েটার লজ্জা মাখা মুখটা দেখতে পেলে হয়তো একটু শান্তি লাগতো, কারণ মেয়েটা প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়, আর ওকে এই অবস্থায় ভালোই লাগে। এই অবস্থায় মেয়েটাকে দেখতে কতটা লাজুক লাগছিল ঈশানের, সেটা দেখতে ইচ্ছে করছিল। মিস হয়ে যাচ্ছে বিষয়টা ভেবেই মন খারাপ হলো। সন্ধ্যার মুখে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। ঈশান আর মায়ের বাসরটা ওর বন্ধুরা সাজিয়ে দিয়ে গেছে। মায়ের আব্বু আম্মু চলে যাওয়ার সময় ওদের জড়িয়ে ধরে মায়া অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। কিছুক্ষণ যাবৎ ঈশান ওর আব্বু আম্মুর সাথে কথা বলে ওদের আশ্বস্ত করলো। বলল মায়া ওদের ছেড়ে থাকতে পারবে না, তাই এই শহরে চলে আসতে, তাতে হয়তো এই ঝামেলাটা একটু কম হবে। মায়াকে রুমে বসিয়ে দিয়ে তারপর বিয়ের বাকি ফর্মালিটিসগুলো পূরণ করলো। মায়া ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কিন্তু ঈশান ওর মুখটা দেখতে পারছে না। ঈশান রুমে এসে ওয়াশরুম থেকে অজু করে আসলো। মায়াও গিয়ে অজু করে আসলো। দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেই ঈশান মোনাজাতে হাত তুলে দুজনের নতুন জীবনের জন্য দোয়া করলো। তারপর মেয়েটাকে কোলে তুলে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল। লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে মেয়েটার সামনাসামনি এসে বসে ওর ঘোমটাটা তুলতেই মেয়েটা কেমন যেন লজ্জায় কুঁকড়ে গেল। কিছুটা কেঁপে উঠল মায়া। ঈশান মুচকি হেসে মায়ার থুতনি ধরে উপরে তুলল। কোনো কৃত্রিম সাজসজ্জা নেই। মেয়েটাকে এমনিতেই দেখতে অসম্ভব রকমের সুন্দর, মনে হয় টোকা দিলেই গা থেকে একদম রক্ত ঝরবে। মায়া মাথাটা নিচু করে ফেলার চেষ্টা করতেই ঈশানের মুখে দুপাশে হাত রাখলো। তারপর কপালে চুমু দিতেই মায়া ঈশানের পাঞ্জাবির কলারটা 2 হাতে খামচে ধরল আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানুর কপালে, মুখে, নাকে, কানে, গলায় সব জায়গায় চুমু দিল। মেয়েটা একদম ওর বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। মায়ের বুকের ওঠানামাটা ঘন ঘন হচ্ছে আর প্রচুর পরিমাণে নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। ও কথাও বলতে পারছে না। একটা সময় ঈশানুর কানে লতিতে চুমু খেয়ে কিছু বলতে যাবে তার আগে মায়া বলতে লাগলো, ঈশান। ঈশান একটা ঘোর লাগা কণ্ঠে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে। মেয়েটা লজ্জায় যেন একদম শেষ, কোনো কথা বলতেও পারছে না। ঈশান ওর গলার মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে মায়া পাখি, বলো। মায়া এক হাতে ঈশানের পাঞ্জাবির কলারটা খামচে ধরে রেখেছে, আরেক হাতে শাড়িটা। ঈশানের কথার পিঠে মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঈশান, আমার কেমন যেন লাগছে। ঈশান প্লিজ আমাকে শান্ত করুন। মায়ের এরকম দ্বারা কথাতে ঈশান মুচকি হাসলো। ওকে বেডে শুয়ে দিল। তারপর ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতে মায়া কেমন যেন লজ্জায় মিয়ে গেল। বিছানার চাদরটা 2 হাতে খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। এই বুঝি জ্ঞান হারাবে মেয়েটা। ঈশান ওর বুকে মুখ গুজে দিল। সাথে সাথে মায়া ওর মাথাটা বুকের সাথে 2 হাতে খামচে ধরল আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ভেসে গেল দুজনে ভালোবাসার এক অতল সাগরে, যেখানে আছে শুধু সুখ আর শান্তি আর ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।